তোমার কাঁধে শেষবারের মতো মাথা রাখি। একদম না, তুই আমাকে ছবিও না। কঠিনভাবে কথাটা বলে আকিদ নিহিতা থেকে নজর ফিরিয়ে নিল। নিহিতা চুপচাপ বসে রয়েছে। কি করবে ও? চুপচাপ বসে থাকা ছাড়া ওর কিচ্ছু করার নেই। কিছুক্ষণ পর আকিদ নিহিতার মুখে দুহাতে জড়িয়ে ধরল। নিহিতা শান্ত দৃষ্টিতে আকিদের চোখের দিকে তাকালো। চোখে চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলল, কেন করছো এমন নিহিতা? আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি তো আমার সব কিছু বলার আগেই বুঝে ফেলো। আজ কেন আমি প্রকাশ করার পরও বুঝছো না? আমার খুব কষ্ট হচ্ছে। আকিদ নিহিতাকে ওর বুকের সাথে চেপে ধরল। আকিদ জড়িয়ে আসা কণ্ঠে বলল, চল না, তুই আর আমি পালিয়ে যাই। আমি তো ভালো জব করি, তুইও ম্যাচিওর আর আমিও। দেখবি আমাদের কোনো কষ্ট হবে না। নিহিতা চুপচাপ আকিদের বুকের সাথে মিশে রইল। বুকের উষ্ণতার আবেশেই চোখ বন্ধ করে ফেলল সে। তারপর আস্তে ধীরে বলে উঠল, বিয়েটা করে ফেলো আকিদ। আন্টি আপুকে অনেক পছন্দ করেছেন। বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। এখন কিছু করলে তোমাদের আপুদের সম্মান কোথায় যাবে ভাবতে পারছো? এক ঝটকায় আকিদ নিহিতাকে বুক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আচমকা এরকম করায় বেঞ্চি থেকে পড়ে গেল নিহিতা। কাঠের বেঞ্চি পেরেক ঠোকাচ্ছিল। বেঞ্চির ওপর ভর দিয়ে উঠতে যাওয়ার সময় পেরেকের সাথে হাত লেগে হাতে আঁচড় কাটা দাগ পড়ে গেল। নিহিতা ঘাসের দিকে তাকিয়ে আছে। এখানে আসার সময়ও সবকিছুর জন্য তৈরি হয়ে এসছে। আকিদ দু চারটা থাপ্পড় দিল ও চুপ করে থাকবে। আকিদকেও নতুন চেনে না। আকিদের প্রত্যেকটা কাজ, হাঁটা চলা, বলা সব ওর মুখস্থ। মানুষটার সাথে 3 বছরের সম্পর্ক। ভালো লাগার মানুষগুলোর সবকিছুই ভালো লাগে। দেখতে দেখতে সে সবকিছুই মুখস্থ হয়ে যায় নিজের অজান্তেই। আকিদ হাঁটু গেড়ে নিহিতার মুখোমুখি হয়ে বসল। আকিদের চোখ দুটো ছলছল করছে। নিহিতা যে ওর বুকের ভেতর রক্তক্ষরণের আলাপ পাচ্ছে, ভীষণ মায়া লাগছে। এই মায়ার প্রেমেই তো পড়েছিল নিহিতা। ঝড়ঝাপটার রাতে আকিদের উত্তর নিয়ে হলের সামনে গিয়েছিল। উত্তরটা না দেয়া পর্যন্ত শান্তি পাচ্ছিল না। সেই উত্তরটাই তো 3 বছরের সম্পর্ক করার চাবিকাঠি হয়েছিল। আকিদ নিহিতার দুহাত নিজের দুহাতে মুঠোবন্দি করে বলে ফেলল, তুমি বলেছিলে শেষটা আমি যেমন চাইবো তেমন হবে। আজ কেন তুমি এর সম্পর্কের শেষ রেখা টানছো? আকিদ, তুমি কি বুঝতে পারছো না? এখানে আমার বা তোমার হাতে কিচ্ছু নেই। আকিদ এক ঝটকায় হাত ছেড়ে দাঁড়িয়ে গেল। তারপর রাগান্বিত হয়ে বলতে লাগলো, তুমি চাইলে সব কিছু ঠিক হয়ে যেত। তোর বোনকে বিয়ে করতে হবে, তাই না? করব তোর বোনকে বিয়ে। তোর বোনের বিয়ে করার স্বাদ ঘুচিয়ে দেব। আর তোর কি অবস্থা হবে জানিস? তুই এক হাতে রানবি, আরেক হাতে চোখের জল মুছবি। দেখ না তোর বোনের জীবনটা কি করি। নিহিতাও দাঁড়িয়ে গেল। আকিদের মুখোমুখি হয়ে বলে উঠল, তুমি এরকম কিচ্ছু করবে না। আমি জানি আমার আকিদ এমন কিচ্ছু করবে না। কেন আমাকে এত বুঝিস? এত বুঝে কি করতে পারলি? সেই তো আমাকেই কষ্ট দিলি। কষ্ট আমারও কম হচ্ছে না আকিদ। নীরা আপু আমাদের পরিবারের জন্য কি তা আমার তোমাকে বলতে হবে না। আর ঘটনাটা ঘটিয়েছে তোমার মা। আকিদ ধপ করে বেঞ্চিতে বসে পড়ল। নিহিতাও বসে পড়ল। আকিদ করুণ কণ্ঠে বলল, কিছু করা যায় না? আমি 7 জনম বিশ্বাস করি না আকিদ। যদি 7 জনম বলে সত্যিই কিছু থাকে, আমি প্রতিটা জনম তোমাকে চাইবো। আকিদ নিহিতাকে জড়িয়ে ধরল। খুব শক্ত করে জড়িয়ে ধরল। ছেড়ে দিলেই তো নিহিতা চলে যাবে। তাকে আর এ জন্মে ধরে রাখার সাধ্যি আকিদের থাকবে না। সে যে চলে যাবে ধরা ছোঁয়ার বাইরে। আকিদের বুকে চোখ বন্ধ করে নিহিতা বলে ওঠে, পরের জনমে শুরু থেকে শেষ তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। এ জনমটা কাটুক না হয় আমাদের অপূর্ণতাই। আকিদ কিচ্ছু বলল না। নিজেও চোখ বন্ধ করে নিহিতাকে জড়িয়ে ধরে রাখলো। বেশ কিছুক্ষণ পর নিহিতাকে ছেড়ে দিয়ে চলে গেল। নিহিতা এখানে আরো কিছুক্ষণ বসে থাকবে। ভেতরটা যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বুক জ্বালাটা কমে গেলেই বাসার দিকে পা বাড়াবে। বসে ভাবছে
ইস, কতই না সুন্দর ছিল দিনগুলো। বাসা থেকে কলেজের নাম দিয়ে আকিদের সাথে ঘুরতে যাওয়া। আকিদ যেদিন ওকে ভালোবাসি বলেছিল সেদিন কি কান্নাটানা করেছিল বোকার মতো। আকিদ তোকে কাঁদতে দেখে অবাক। আজকের মতো সেদিনও করুণভাবেই বলেছিল। কিছু করা যায় না? সেই করুণ মায়াময় দৃষ্টির মালিক আকিদের প্রেমে প্রথমবার পড়েছিল নিহিতা। পরের দিন ভেবে রেখেছিল বলবে। আমি আপনাকে ভালো না বাসলেও পছন্দ করি আকিদ ভাই। কথাটা বলা হয়নি। আকিদ সিনিয়র হওয়ায় জুনিয়র ভাইয়া বলে ডাকতো। নিহিতা আর ওর কয়েকজন ফ্রেন্ডরা শুধু আ এটা যোগ করে ভাই ডাকতো। তারপর আর আকিদের দেখা পায়নি নিহিতা। দেখা না পেয়ে সে কি কান্না। নিহিতার প্রেম কাহিনী কান্না দিয়ে আরম্ভ হয়েছিল। তার প্রায় 12 দিন পর ঝড়ঝাপটার রাতে নিহিতা আকিদকে দেখতে আর তার উত্তর জানাতে হলের সামনে গিয়েছিল। ভাগ্যিস আকিদ হলে ছিল। আকিদ ওর বন্ধুদের সাথে 10 দিনের জন্য ট্যুরে গিয়েছিল। পরশু রাতে ফিরেছে। আকিদ নিহিতা ঝড় বৃষ্টির রাতে হলে সামনে দাঁড়িয়ে আছে। আকিদ নিহিতা ঝড় বৃষ্টির রাতে হলের সামনে দাঁড়িয়ে আছে শুনে তড়িঘড়ি করে গেল। পাগল নিহিতা ওকে টেনে হলের গেট থেকে খানিকটা দূরে নিয়ে জড়িয়ে ধরে সে কি কান্না। শেষে গল্পটা শুরু হয়। কথাগুলো ভাবতেই নিহিতার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আকিদ নিহিতার পাশে এসে বসলো। এ আর নতুন কিছু না, না বলে চলে যাওয়া, ফিরে এসে রিকশায় তুলে দেয়া, এসব যেন আকিদের দায়িত্ব। নিহিতার চোখ মুছে আকিদের দিকে তাকিয়ে বলে উঠল। তোমার অভ্যেসটা বদলাও, বুঝছো? নইলে দুঃখ আছে কপালে। আপুকে রেখে চলে যাবে, ফিরে এসে আর আপুকে পাবে না। তোর আপুকে আমার দরকার নেই। তুই আছিস না, তুই থাকলেই হবে। নিহিতা কিচ্ছু বলল না। ও চাইছে, ভীষণ করে চাইছে, যাতে আকিদের সামনে স্বাভাবিক থাকতে পারে। কিন্তু লড়বড়ে মনটা আকিদের সামনেই ভেঙে পড়ে। নিহিতার ডান হাত টেনে নিয়ে দেখলো পেরেকের কিছুটা আঁচড় লেগেছে, কিছুটা রক্ত বেরিয়েছে। বলিসনি কেন ব্যথা পেয়েছিস? এইটুকুতে আবার কি হবে? তাছাড়া ব্যথা করছে না। আকিদ রুমাল দিয়ে পরিষ্কার করে দিল নিহিতার কপালে, গভীর চুমু দিল। নিহিতার হাত ধরে বড় রাস্তায় নিয়ে এলো। একটা রিক্সা থামিয়ে ওর দিকে তাকালো। নিহিতা বিনা বাক্যে উঠে পড়লো রিক্সায়। আকিদ নিহিতার অন্যটা নিহিতার কোলে দিয়ে বাইক নিয়ে চলে গেল। রিক্সা নিজে আপন গতিতে চলছে। নিহিতা মুখের ভেতর হাত চেপে কাঁদতে লাগলো। এই কান্নার কোনো শব্দ নেই, নিঃশব্দে কাঁদা হয় এই কান্নাটা। বাসায় গিয়ে আবারও গোসল করলো। অভ্যাসটা বদলাতে হবে। এই অভ্যাসেও জড়িয়ে আছে আকিদ। আকিদের সাথে দেখা করার সময় অবশ্যই ওকে গোসল করে যেতে হবে। কি অদ্ভুত ছিল ওদের ভালোবাসা। নীরা নীরা হচ্ছে নিহিতের চাচাতো বোন। নিহিতাদের বাসা থেকে নীরাদের বাসায় যেতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। আজ থেকে নিহিতাকে নীরাদের বাসায় থাকতে হবে। বড় আব্বু অর্থাৎ নিয়াজউদ্দিন খানের কড়া আদেশ অমান্য করা যাবে না। আরেকটা কথা যেটা না বলে নয়, সেটা হচ্ছে নিহিতের দাদু ইলিয়াস খান 4টা বিয়ে করেন। প্রথম পক্ষের সন্তান হচ্ছেন নিয়াজউদ্দিন খান। দ্বিতীয় এবং তৃতীয় পক্ষের বউদের তিনি কোনো এক কারণে ছেড়ে দেন, মানে ডিভোর্স দিয়ে দেন। চতুর্থ পক্ষের সন্তান হচ্ছেন নাজিমউদ্দিন খান এবং নাজমা খান। ইলিয়াস খান মারা যাওয়ার পর নিয়াজউদ্দিন খান সবটা সামলে নিয়েছে। নাজমা খানকে বিয়ে দিয়েছেন। নাজমা খান এখন অস্ট্রেলিয়াতে স্বামীর সন্তান নিয়ে থাকেন। সবটা সামলে নিয়ে তিনি নিজে বিয়ে করেছেন। আর বটবৃক্ষের বাবার ভালোবাসা দিয়েছেন নাজিমউদ্দিন খানকে। অতঃপর তারও বিয়ে দিয়েছেন। নীরা হচ্ছে নিয়াজউদ্দিন খানের ছোট কন্যা। তার 3 সন্তান, 2 জন মেয়ে এবং 1 জন ছেলে। আরেকটা কথা, নিহিতার কোনো ভাই বোন নেই। নিহিতা গোসল করে বারান্দায় বসলো। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, চোখেরও বৃষ্টিপাত হচ্ছে। চুলের পানিতে জামাটা ভিজে গেছে। নিহিতা গ্যালারিতে নিজের আর আকিদের ছবি দেখছে। এত এত ছবি। ফেসবুকে ঢুকলো, টাইমলাইন জুড়ে শুধু আকিদ আর ওর বসবাস। মডেলিং করেছিল আকিদের সাথে, যদিও আকিদের ইচ্ছে ছিল না, জোর করে মডেল বানানো হয়েছিল ওকে। ফটোগ্রাফার রেদওয়ান ভাই ওদের ফটোশুট করেছিলেন। তারই বিজ্ঞাপনের মডেল ছিল নিহিতা এবং আকিদ। টাইমলাইনে ছবিগুলো দেওয়ার পর বাসায় সবাইকে দেখায় ছবিগুলো। আকিদকে সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। আকিদের সাথে ফ্যামিলির ভালো একটা সম্পর্ক স্থাপন হয়, যার ফলশ্রুতিতে নীরার সাথে আকিদের বিয়ে ঠিক হয়েছে। নিহিতা কাঁদতে লাগলো। কি করে সহ্য করবে আকিদের পাশে অন্য কাউকে বউ রূপে? সহ্য করতে পারবে তো নীরা আপুকে আকিদের পাশে? বুকের বাবাসটা চিনচিন করে ব্যথা করতে শুরু করলো। কতই না স্বপ্ন বুড়েছিল দুজনে। দুজন মিলে কত স্বপ্ন সাজিয়েছিল। সন্ধ্যার পর নিহিতা নিয়াজউদ্দিন খানের বাড়িতে গেল। বাড়িটা
সকালের মতো নেই, সুন্দর রূপে রূপান্বিত হয়েছে, কোথাও আলোর অভাব নেই, কিন্তু নিহিতার মনের আলোর ঝলকালের ছিটে ফোটাও নেই। দেখেই নিহিতার চোখ মুখ বিষণ্ণতে ছেয়ে গেল। আস্তে আস্তে নীরার ঘরের দিকে পা বাড়ালো। ঘরে ঢুকে কাউকেই পেল না। বারান্দা থেকে শব্দ এলো। আমি এখানে নিহিতা। নিহিতা বারান্দায় গেল। নীরা দোলনায় এক পা ঝুলিয়ে বসে হেসে হেসে ফোনে কথা বলছে। নিহিতা পাশে বেতের চেয়ারে বসছে। কথার প্রতিটা শব্দ নিহিতার বুক চিরে এফোর ওপর করে দিচ্ছে। যদিও অপর পাশের ব্যক্তির কথা শুনতে পাচ্ছে না, কিন্তু নীরা রসিয়ে রসিয়ে কথা বলছে। এখানে এখন টেকা দেয়। নিহিতার ভেতরটা কাঁপছে, চোখে অন্ধকার দেখছে, নিঃশ্বাস যেন আটকে আসছে বারবার। মাছের মতো হা করে নিহিতা নিঃশ্বাস নিচ্ছে। দেখে শ্বাসকষ্টের রোগী বলে মনে হচ্ছে। নিহিতার মুখের দিকে তাকিয়ে নীরা বলে উঠল, তোর কি খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বল? দাঁড়া, আমি আব্বু আম্মুকে ডাকি। নিহিতা নিজেকে স্বাভাবিক করতে করতে বলে উঠল, আমি ঠিক আছি, আমাকে এক গ্লাস পানি দাও। নীরা ওকে পানি দিল। নিহিতা এক নিঃশ্বাসে পানিটা শেষ করলো। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। নীরা আবারও কথা বলা শুরু করলো। নিহিতা তাকিয়ে আছে। নীরা মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। কথা বলার সময় হাত নাড়াচ্ছে। আচ্ছা, অপর পাশের মানুষটা তো হাত নাড়ানো দেখছে না, তবুও নাড়াচ্ছে। এটাও একটা অভ্যেস। আকিদ বুঝতে পারতো যখন নিহিতা মাথা নাড়িয়ে কথা বলতো। এখন কি ও নীরার মাথা নাড়ানোটা বুঝতে পারছে? নিহিতাকে তাকিয়ে থাকতে দেখে নীরা বলল, কথা বলবি? নিহিতা মাথা নাড়িয়ে না বলতো। নীরা কি বুঝলো কে জানে। ও ফোনে বলল। এই শোনো, নিহিতার সাথে কথা বলো। নীরা নিহিতার দিকে ফোন এগিয়ে দিল। নিহিতা শক্ত হয়ে বসে আছে। নীরা এখনো ফোনটা ধরে আছে। নিহিতা কাঁপা কাঁপা হাত দিয়ে ফোনটা ধরলো। নীরা ফোন দিয়ে চিপস আনতে নিচে চলে গেল। নিহিতা কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে ধরলো। বুকটা ধকধক ধকধক করছে। অভিমানে কান্না চলে আসছে বারবার। কি করে পারলো আকিদ এতক্ষণ নীরার সাথে হেসে হেসে কথা বলতে? অবশ্যই হেসে কথা বলেছে। ফোনে কথা বলার সময় কখনো একপাশের ব্যক্তি হেসে কথা বলবে না, যদিও তবে সেটা বেশিক্ষণ হেসে কথা বলবে না, সাময়িক হেসে থেমে যাবে। কিন্তু নীরা কন্টিনিউয়াসলি হেসছিল, তার মানে আকিদও হেসছিল। নিহিতা চুপ করে আছে। নিহিতার কণ্ঠস্বর শুনে চুপ মেরে রইল। এখন ওর পুরো পৃথিবী ঘুরছে, নিঃশ্বাস নিচ্ছে না, ছাড়ছেও না, দম আটকে মারা যাবে। তবে এটা কি সেই পরিচিত কণ্ঠধ্বনি? নিহিতা অবাক হয়ে বলে উঠল। নিলয় ভাইয়া, তুমি? নীরা এতক্ষণ নিলয়ের সাথে কথা বলছিল। নিলয়ের সাথে হেসে হেসে কথা বলার কারণটা কি? নিহিতার তালগোল পাকিয়ে যাচ্ছে, মনের মাঝে অনেক প্রশ্ন উকি দিচ্ছে। এতক্ষণ নীরা বেশ মজা নিয়ে রসিয়ে রসিয়ে কথা বলেছিল নিলয়ের সাথে, কিন্তু কেন? নীরার তো এখন আকিদের সাথে কথা বলা উচিত ছিল, অন্তত নিজেদের মধ্যে ফ্রি হওয়ার জন্য হলেও বলা উচিত ছিল। আকিদের জায়গায় নিলয় ভাইয়া কেন? নিলয় নাজমা খানের ছেলে, নিহিতার ফুফাতো ভাই। ওপাশ থেকে নিলয় হেসে হেসে বলল, মনে আছে তাহলে আমার কথা? তোমাকে কিভাবে ভুলি? হয়েছে, থাম। একদিন তো একটা ফোনও দিস না। নিহিতার এখন ঝগড়া করতে ইচ্ছে করছে না, তাই কথা এড়িয়ে গিয়ে বলে উঠল, আসবে কবে? আসবো আসবো, ঠিক সময়ই আসবো। নিহিতার অবচেতন মনে প্রশ্নের পরিমাণ বেড়েই চলেছে, তাই হুট করে বলেই ফেলল, এতক্ষণ নীরা আপুর সাথে কথা বলছিলে। ও মা, তুই তো পাশেই ছিলি, শুনিসনি কিছু? নিহিতা কাট কাট জবাব দিল, না, আমি কিচ্ছু শুনিনি। তোর কি কিছু হয়েছে? না, ঠিক আছি। কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে। নিলয়কে কিছু বলতে না দিয়ে নিহিতা ফোনটা কেটে দিল। নীরা আবুকে কয়েকটা প্রশ্ন করতে হবে, এক্ষুনি করতে হবে। নীরা চিপস খেতে খেতে দোলনায় এসে বসলো। নিহিতার ওকে ফোন দিল। নীরা ফোনের দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি কথা বলা শেষ? তুমি যে নিলয় ভাইয়ার সাথে কথা বলছিলে, বলনি কেন? তুই কি ভেবেছিলি আকিদের সাথে কথা বলছিলাম? তৎক্ষণাৎ নিহিতা কোনো জবাব দিতে পারল না। নীরার গা ঘেঁষে দোলনায় বসলো। নিহিতা নীরার কোলের চিপস চেয়ারে রেখে ওর কোলে মাথা রেখে ঘাপটি মেরে শুয়ে পড়ল। নিহিতার কষ্টগুলো দলা পাকিয়ে গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছে। নীরার পেটে মুখ গুজে বলে উঠল নিহিতা, আমার ভীষণ কষ্ট হচ্ছে আপু, ভীষণ। নিহিতার কান্নামাখা কণ্ঠটা নীরার কাছে মধুর মতো লাগে। এই মধুর কণ্ঠ আরো কিছুক্ষণ শুনতে চায় নীরা, শুনতে যে বেশ লাগছে। নীরা মাথায় হাত বুলিয়ে দিল, কিছু বলো না। নিহিতা নীরার কোনো জবাব না পেয়ে সরে আসছিল। নীরা নিহিতার মাথার চুলগুলো টেনে দিয়ে বলে উঠল, আরও কিছুক্ষণ থাক।
নিহিতাও যেন থাকতে চাইছিল। চুপচাপ নীরার কোলে অশ্রু বিসর্জন দিতে লাগলো সে। কিছুক্ষণ পরে নিহিতা ফ্রেশ হতে চলে গেল। বাথরুমে ঢুকে মুখ ঢেকে কান্না করে দিল কিছুক্ষণ। কি করতে নিয়েছিল? নীরা আব্বুকে সত্যিটা বলতে চাইছিল, বিয়ের আগে হবু বরের প্রেমিকার সম্পর্কে বলতে চাইছিল। কি করে এই ভুলটা করতে গেল? নিজেকে স্বার্থপর ভাবতে লাগলো নিহিতা। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো নীরা বারান্দার টেবিলে খাবার নিয়ে বসে আছে। নিহিতাকে দেখে নীরা ওর পাশে বসতে বলল। নীরা নিহিতাকে বলে উঠল, ছোট আম্মু বলল তুই নাকি সারাদিনেও কিছু খাসনি, আয় খেয়ে নে। নীরা স্বভাবসুলভ আচরণ করছে যেন কিছুই হয়নি। এই যে, নিহিতা বলল। ওর কষ্ট হচ্ছে, একবার কারণটাও জানতে চাইল না। নিহিতা নীরার দিকে তাকিয়ে ওর মনের মধ্যে কি চলছে বোঝার চেষ্টা করছে। নীরা আপুর চেহারা বেশ হাস্যোজ্জ্বল, ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। চুলগুলো হাত দিয়ে খোপা করেছে, ছোট ছোট কয়েক গুচ্ছ চুল সামনে এসে পড়েছে, দেখতে ভালো লাগছে। ওনাটা দোলনায় ঝুলছে। নীরা নিহিতার প্লেটে খাবার দিচ্ছে। খুব গোছালো নীরা আপু। আকিদকে সুখে রাখতে পারবে নীরা আপু। আকিদের কষ্ট হবে না, আকিদ ভালো থাকবে নীরা আপুর সাথে, এটা নিঃসন্দেহে বলা যায়। নীরা নিহিতাকে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, নে শুরু কর, এগুলো তোর জন্য আমি নিজে রান্না করেছি। খাবারের দিকে তাকাতেই আকিদের চেহারা ভেসে উঠল। আকিদ যে পাগল, নিশ্চয়ই কিছু খায়নি। আকিদ যে না খেয়ে থাকতে পারে না। আকিদ খায়নি, ও কিভাবে খাবে? আর যাই হোক, ওর গলা দিয়ে খাবার নামবে না। কি হলো, শুরু কর। নিহিতা দাঁড়িয়ে গেল, তারপর ফোনটা তড়িঘড়ি করে নিয়ে বলে উঠল, আমি এক্ষুনি আসছি। নীরাকে কিছু বলতে না দিয়ে নিহিতা চলে গেল। নীরাও যেন জানতো এরকম কিছু একটা হবে। নিহিতা আকিদকে ফোন দিল, ওর ফোন বন্ধ। মুহূর্তেই নিহিতার চোখে মুখে বিষণ্ণতায় ছেয়ে গেল। ফিরে গিয়ে টেবিলে খাবার দেখতে পেল না। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নিহিতা। নীরা কফির মুখ এগিয়ে দিয়ে বলল, কফিটা তো খেতে পারবি, তোকে একটা কথা বলবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিহিতা কফির মগটা নিয়ে বলল, নিলয় ভাইকে ভালোবাসো তাই না? নীরা মধুর ভঙ্গিতে হাসলো, তবে ওর অবাক হওয়ার কথা ছিল। নিহিতা জবাব না পেয়ে আবারও বলল, তোমার ইম্পর্টেন্ট কথাটা বলো শুনি। আমি আর নীলাই সোমবার পালিয়ে যাচ্ছি। নিহিতা বিস্ময় নিয়ে নীরার দিকে তাকালো। নীরা স্বভাবসুলভ ভঙ্গিতে কবির মগে চুমুক দিচ্ছে, দৃষ্টি দূর দূরান্ত ছড়িয়ে গেছে। নিহিতা বিস্ময় নিয়ে বলে উঠল, সোমবার না তোমার হলুদ? হলুদের পর পালিয়ে যাব। নিহিতা কি বলবে ভেবে পাচ্ছে না, শুধু নিচু স্বরে বলল, এটাই তোমার ইম্পর্টেন্ট কথা? আমার জন্য গুরুত্বপূর্ণ না, তোর জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি চলে গেলে তুই আকিদকে বিয়ে করবি। নিহিতের চোখ দুটো সুপারের মতো গোল গোল হয়ে গেল। মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে, নয়তো গড়িয়ে যাবে। নীরা নিহিতার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিহিতা হুট করে নীরাকে জড়িয়ে ধরল। নীরা তাল সামলাতে না পেরে পড়ে গেলে সাথে নিহিতাও। দুবোনই কোমরে ব্যথা পেয়েছে, তবুও ফ্লোরে দুজন গড়াগড়ি খাচ্ছে আর হাসছে। নীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহিতার দিকে। নিহিতার চোখের কোণে পানি, মুখে হাসি। এই কান্নামাখা মুখ দেখতে ভীষণ ভালো লাগছে। বরাবরই নীরার নিহিতার কান্না দেখতে ভালো লাগে, কান্নামাখা মুখ দেখতে ভালো লাগে। ছোটবেলা কতই না কাঁদিয়েছিল। নিহিতার দিকে তাকিয়ে আছে নীরা, তা দেখে নিহিতা হাসি থামিয়ে বলে উঠল, কি ভাবছো? তুমি তাকিয়ে থাকলে আমার অস্বস্তি হবে? আমি হাসি থামিয়ে ফেলবো, আমি আরো বেশি হাসবো। নিহিতার কথা শুনে নীরা কিটকিটিয়ে হেসে উঠল, সাথে নিহিতাও। দরজা দিয়ে নীরার বড় বোন নীলাভি যাচ্ছিল। ওদের হাসির শব্দ শুনে হাসির শব্দ পেয়ে ভেতরে আসলো। ওদের দুজনকে ফ্লোরে গড়াগড়ি খেতে দেখে বকা দিল সে। বিয়ে বাড়ি, বিয়ের কনেকে এভাবে হাসতে নেই। আরও কথা বলে নীলাভি চলে গেল। নীরা হাসি হাসি মুখে বলে উঠল, চল বাইরে থেকে ঘুরে আসি। এখন বাসা থেকে বেরোতে দিবে? তাছাড়া তোমরা কিভাবে পালিয়ে যাবে? কে সাহায্য করবে এসব তো জানাই হলো না। নীরা এবার বিরক্ত নিয়ে বলল, আব্বু বেরোতে দিবে, এখন বলিস না আব্বু কেন বাইরে যেতে দিবে। নিহিতা এই প্রশ্নটাই করতে যাচ্ছিল, নীরার কথা শুনে করল না। নীরা নিহিতার চোখ মুখে কৌতূহল দেখতে পাচ্ছে। মুহূর্তেই নীরার ভেতরে খারাপ লাগা শুরু হলো। এভাবে না বললেও পারত, নিহিতার কৌতূহল থাকবে, এটা তো স্বাভাবিক। নীরা নিহিতার হাত ধরে বসালো, তারপর সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দিল। গোটা ব্যাপারটা আমাদের সাহায্য করবে আব্বু আর আরাফ আঙ্কেল।
এই যে বেরোবো এটাতেও আব্বু সাহায্য করবে। আমি যে পালিয়ে যাব ভেতরে ভেতরে সবাই জানে, শুধু ছোট আম্মু আর আপু ছাড়া। তবে কেউ প্রকাশ করছে না। নিলয় দেশে এসেছে, এখন নিলয়ের সাথে দেখা করতে যাব। তুই চাইলে আকিদের সাথে দেখা করতে পারিস। এবার চল। নিহিতা অবাক হয়ে গেল। পুরো ব্যাপারটা সবার অগোচরে বড় আব্বু আর আরাফ আঙ্কেল ঘটাচ্ছে। এটা কি আদৌ সম্ভব? আরাফ আঙ্কেল তো আকিদের আব্বু, তিনি কেন সাহায্য করছেন? পুরো ব্যাপারটা নিহিতা যখনই সহজ করে মস্তিষ্কে ধারণ করতে চায় তখনই তালগুলো সব পাকিয়ে যায়। ফিরে এসে মীরার কাছ থেকে A to Z সব শুনতে হবে। তবে এখন আকিদের সাথে দেখা করাটা জরুরি। এই কয়েকদিনে অনেক কষ্ট পেয়েছে, এবার সত্যিটা ওকে জানাতেই হবে, আর কষ্ট দেওয়া যাবে না। নীরা আর নিহিতা খুব সহজে বাসা থেকে বেরোতে পারলো, যেন বের হওয়াটা ওদের প্রাপ্য অধিকার। ব্যাপারটা এমন হলো যে কেউ দেখেও দেখলো না। নিহিতা আকিদের বাসার নিচে দাঁড়িয়ে আকিদকে ফোন দিল। আকিদের ফোন এখনো বন্ধ। নিহিতা নীরার দিকে তাকালো। নীরা বলল, দাঁড়িয়ে না থেকে পাইপ বেয়ে আকিদের রুমে চলে যা। নিহিতা অবাক হয়ে বলল। আমি পাইপ বেয়ে উঠবো। নীরা এবার চরম বিরক্ত নিয়ে বলল, নাটক করছিস কেন? এর আগেও তুই পাইপ বেয়ে আকিদের রুমে গিয়েছিস। শুধু শুধু অভিনয় করা বাদ দে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। নিহিতা মুহূর্তেই বরফ হয়ে দাঁড়িয়ে রইল। নীরা কি বলে গেল? তার মানে রাত বিরেতে আকিদের ঘরে আনাগোনা এসব কিছু নীরা জানে কিভাবে? আর কি কি জানে ওরা আকিদের ব্যাপারে? সব চিন্তা বাদ দিয়ে নিহিতা পাইপ বেয়ে আকিদের ঘরে গেল। ঘরে গিয়ে কোথাও আকিদকে পেল না। দরজা খোলার শব্দে নিহিতা ঘুরে দাঁড়ালো। সাথে সাথে নিহিতার উপর হামলে পড়ার মতো আকিদ হামলে জড়িয়ে ধরল। নিহিতা বহু কষ্টে ছাড়িয়ে দরজা লক করে এলো। আকিদ টলতে টলতে নিহিতার কাছে এসে বলল, আমি জানতাম তুই আসবি, একবার হলেও আসবি। নিহিতা আকিদকে নিয়ে বারান্দায় গেল। বারান্দায় আবছা আলোয় ঘোরে লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে আকিদ। আকিদ নিহিতার হাত ধরে বলে উঠল, এখানে ভীষণ ব্যথা করছে, তোমার কাছে ব্যথা সরাবার ওষুধ আছে? নিহিতা আকিদের বুকের বাম পাশটা মাথা রাখলো। স্পষ্ট আকিদের বুকের ঢিপঢিপানির শব্দ শুনতে পাচ্ছে। আকিদ শক্তভাবে নিহিতাকে জড়িয়ে ধরল। নিহিতা চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পরে নিহিতাকে ছেড়ে দিল আকিদ। নিহিতা আকিদের কাঁধে হাত রেখে বলে উঠল, কেন আমাকে এত ভালোবাসো? আমার মাঝে তেমন কিছু নেই। আকিদ নিহিতার হাত কাঁধ থেকে সরিয়ে বলল, তোমার সরলতা ছাড়া তোমার মাঝে বিশেষ কিচ্ছু নেই। আমি তোমার সরলতায় মুগ্ধ হয়েছি। নিহিতা একটু মজা নেওয়ার জন্য বলল, নীরা আপু অনেক স্মার্ট, গোছালো স্বভাবের। তুমি অগোছালো, আপু গোছালো। তোমরা একে অপরের জন্য পারফেক্ট। আকিদ নিহিতার দিকে তাকালো। ওই দৃষ্টিতে লেখা আছে, তুই যদি আর একটা বাজে কথা বলিস তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আকিদের চোখ আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করেছে। নিহিতা আকিদের দৃষ্টি উপেক্ষা করে বলে উঠল, কি হলো বলছো না কেন? আকিদ এবার নিহিতাকে দাঁড় করিয়ে কাঁধে ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ, আমরা পারফেক্ট, তাতে তোর কি? যা এখান থেকে, যা বলছি। এরকম কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিচ্ছ কেন? আমার বাড়ি, আমার যাকে ইচ্ছে তাড়াবো, যাকে ইচ্ছে রাখবো। তোকে যেতে বলেছি, তুই যা। ধপ করে বসে পড়লো আকিদ। নিহিতা বুঝে ফেলেছে এখন আর আকিদকে ঘাটানোটা ঠিক হবে না। নিহিতা আকিদের গা ঘেঁষে বসলো। আকিদের গাতে হাত দিতেই আকিদ এক ঝটকায় হাতটা ছেড়ে ফেলার মতো ফেলে দিল। বসেছিস কেন? তোকে যেতে বলেছি। কিছু খেয়েছো? আমি খাই না খাই তাতে তোর কি? না খেয়ে মরে গেলেই তোর বা কি? নিহিতা এবার আকিদের হাত শক্ত করে ধরলো। আকিদ ছাড়িয়ে নিতে চেয়েও পারল না। ততটাও জোর দিয়ে ছাড়ানোর চেষ্টা করেনি বলেই ছাড়িয়ে নিতে পারেনি। নিহিতা আকিদের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, আমি মজা করছিলাম, সরি। আকিদ কিচ্ছু বলল না। নিহিতা বলে উঠল, খেয়েছো তুমি? আম্মু কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে গেছে। নিহিতা চুপচাপ আকিদের উপর নিজের সম্পূর্ণ ভার দিয়ে আধশোয়া হয়ে শুয়ে পড়ল। নিহিতার ভীষণ ক্লান্ত লাগছে। আকিদ বলে উঠল, তুমি খেয়েছো? নিহিতা কিচ্ছু বলল না। আকিদ ওকে সরিয়ে দিয়ে উঠে গেল। তারপর দুটো চকলেট এনে দিল। আপাতত এগুলো খাও, আমি টিয়াকে খাবার দিতে বলছি। বলতে হবে না, কিছুক্ষণ পরেই চলে যাব।
নিহিতা চকোলেট খাচ্ছে। আকিদ নিহিতার পেছন থেকে চুল টেনে দিচ্ছে, আবার বিলি কেটে দিচ্ছে। নিহিতা চকলেট খেতে খেতে বলল, আন্টি আমাকে অনেক অপছন্দ করে তাই না? আকিদ মাথা থেকে হাত সরিয়ে দিল। নিহিতা ঘাড় ঘুরিয়ে একবার আকিদের দিকে তাকিয়ে আবারও সামনের দিকে ফিরে বলল, নেগেটিভ পজিটিভ যাই হোক বলো, আমি শুনতে প্রস্তুত, শুধু সত্যিটা বলো। সত্যিটা হচ্ছে নিহিতা, আম্মু তোমাকে অনেক পছন্দ করে। মন রক্ষার্থে বলো না আকিদ, আমি জানি আন্টি আমাকে অপছন্দ করে। ভুল জানো, আম্মু তোমাকে ভীষণ পছন্দ করে। আমার নিজের যদি একটা ভাই থাকতো তাহলে আম্মু তোমাকে ওর জন্য আনতো। নিহিতার হাতের চকলেট নিচে পড়ে গেল, মুখের চকলেট মুখেই রয়ে গেল। আকিদের মুখোমুখি হয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তোমার ভাইয়ের জন্য, তোমার জন্য নয় কেন? আকিদ এবার মাথাটা খানিকটা নিচু করে নিচু স্বরে বলে উঠল, জীবনের একটা সময়ে তুমি আমার ভালোবাসা শেষে শুধু দায়িত্বে পরিণত হবে। নিহিতা ঘাবড়ে গিয়ে বলল, মানে তোমার ভালোবাসা শেষ হয়ে যাবে মানেটা কি আকিদ? তুমি খুবই সহজ সরল নিহিতা, তোমার চারপাশে যা আছে তুমি সহজ স্বাভাবিকভাবে নিচ্ছ, পজিটিভলি নিচ্ছ, কিন্তু তোমার দেখার বাইরেও অনেক কিছু আছে। সেখানে পজিটিভ ব্যাপারগুলো 360 ডিগ্রি বেগে ঘুরিয়ে নেগেটিভ করা হয়। কথাগুলো নিহিতার বোধগম্য হচ্ছে না, বোঝার জন্য আকিদের দিকে তাকিয়ে আছে। আকিদ আবারও বলে উঠল, তোমার সরলতা আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আম্মুকে না। তোমার সরলতা আম্মুর কাছে বোকা মনে হয়েছে, আর একসময় আমার ভালোবাসা ফুরাবে এরকম ধারণা আম্মুর। আন্টি জানে আমাদের সম্পর্কের কথা? হুম, আম্মু জানে আমি তোমাকে ভীষণ পছন্দ করি, তবে ভালোবাসি জানে না। হো, প্রথম যেদিন তোমাকে আমাদের বাসায় এনেছিলাম, আম্মু তোমাকে কি প্রশ্ন করেছিল মনে আছে? নিহিতা বেশ উৎসাহ নিয়ে বলল, সব মনে আছে। আমি বিশেষ মানুষের কথা কখনোই ভুলি না। আন্টি খুব সাধারণ প্রশ্ন করেছিল, আমি কিসে পড়ি, ফিউচারে কি করতে চাই, এসব প্রশ্ন করেছিল। আকিদ এবার পুরো শরীর ঝাঁকিয়ে দাঁড়িয়ে গেল, জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি রেখে বলে উঠল, তুমি তখন সরল মনে বলেছিলে ছোটোখাটো জব করবে এবং স্বামীর সংসার করবে। স্বামী যদি না চায় তবে জব করবে না। নিহিতা আকিদের পেছন থেকে বলল, আন্টির সাথে আমি ফ্রি ছিলাম, আমি কথাটা ফ্রেন্ডলি বলেছি, তাছাড়া আমি ভুল কিছু বলিনি। এটা তো সত্যি, এখানে ভুল কোথায়? আকিদ নিহিতার দিকে তাকিয়ে বলল, ভুল তোমার সরলতায়। স্বামী চাইলে করবে, না চাইলে করবে না। লাইক সিরিয়াসলি, নীরাকে এই প্রশ্ন করার পর কি বলেছিল জানো? বলেছিল, মেয়ে হয়ে যখন জন্মেছি বিয়ে তো হবেই, যে সংসারে ওকে জব করার পারমিশন দেবে সে সংসারেই করবে। কষ্ট করে পড়াশোনা করেছে, এখানে চুল পরিমাণ ছাড় সে দিবে না। তোমার আর ওর পার্থক্য বুঝতে পারছো? নিহিতা চুপ, কোনো কথা বলছে না, কি বলবে। আসলে সত্যিই তো, নীরা আপু তো কাউকে পরোয়া করে না, যা নিজের মন চাই তাই করে, তাই বলে। যদিও নীরা আপুর কোনো কাজে ভুল নেই, তাছাড়া যার যার জীবন, যার যার ইচ্ছে, বিয়ের পর স্বামী সংসার করবে, এখানে ভুলের কিছু নেই, একদমই নেই। নিহিতাকে চুপ থাকতে দেখে আকিদ বলল, আম্মু পরনির্ভরশীল খুব একটা পছন্দ করে না। এই যে দেখো, আম্মুর ব্যবসা বাণিজ্য আছে, এ থেকে কিন্তু আমাদের বেশ আয় হয়। আম্মু তবুও কিন্তু জব করে। এটা সম্পূর্ণ তোমার মায়ের ইচ্ছে আকিদ, তার জব করতে ইচ্ছে করে বিধায় করে। এর মানে এটা না যে সব মেয়েদেরই এই ইচ্ছে করবে। আকিদ নিহিতার হাত ধরে বলে উঠল, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আম্মু নিজের অভিজ্ঞতাকে প্রায়োরিটি দেয়। রুষা আন্টিকে তো চেনো, আমি চিনি তো ওনাকে। ওনার জন্য তোমার খারাপ লাগে না? লাগে তো, ডিভোর্সি মহিলা, তারপরও দুটো বাচ্চার লালন পালন, অনেক কষ্ট করেছেন। তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝার চেষ্টা করো। রুষা আন্টির কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। পলাশ আঙ্কেল জব করতো, আন্টি বাসা সামলাতো।
তাদের প্রথম বাচ্চা হয়। সময় তার 2 বছর পর মিমি। আস্তে আস্তে আন্টির সৌন্দর্য কমে যায়, মোটা হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে যায়। আঙ্কেলের কাছে আন্টিকে আগের মতো আকর্ষণ করতো না। আঙ্কেল বদলে যায়। বিভিন্ন সময় তাকে বিভিন্ন মহিলাদের সাথে দেখা যেত। আঙ্কেলের আন্টির প্রতির ভালোবাসার খাতা শূন্য হয়ে যায়। আন্টি তার কাছে দায়িত্ব ছাড়া কিছুই ছিল না। মাস শেষে সংসারের খরচ, বাচ্চার খরচই ছিল আঙ্কেলের দায়িত্ব। আন্টি মুখ বুজে সবটা মেনে নেয়। পরিশেষে আঙ্কেল যখন দ্বিতীয় বিয়ে করে তখন আন্টিকে ডিভোর্স দেয়। আন্টি যদি জব করত আঙ্কেলকে সব ইজার করে দিত না। তবে শুরু থেকে সম্পর্কটা অন্যরকম হতো। আঙ্কেল তাকে শুধু ব্যবহার করতে পারতো না, আর না অসময়ে বাচ্চা নিত। আঙ্কেলও আন্টিকে প্রাপ্য সম্মান দিতে বাধ্য থাকতো। নিহিতা মুখ খুলল। আমি হলে আগেই ডিভোর্স দিয়ে দিতাম। আকিদ হাসলো। নিহিতা আকিদের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি কি এমনটা করবে? মানুষ সৌন্দর্যের পূজারী। আমি তোমার সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলাম। তুমি ভালোবেসেছো বলেই আমি ভালোবেসেছি। তুমি উত্তর যখন দাওনি আমি তখন বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিলাম। সত্যি কথা হচ্ছে তুমি ধরা দিয়েছো বলেই আমি তোমায় ধরেছি। নিহিতার মাথা ঘোরাচ্ছে। 3 বছর কি তবে তবে ভুল মানুষটাকে ভালোবেসেছে? সত্যি কথাগুলো শুনতে ভালো লাগছে না। নিহিতাকে নাক সিটকাতে দেখে আকিদ বলল, মানুষ মিথ্যে কথা অনেক মধু ঢেলে পড়ে, তাই শুনতে ভালো লাগে। আর সত্যি কথার ঝাঁজ বেশি, সবাই সহজে মেনে নিতে পারে না। নিহিতা চলো চলো চোখে বলে উঠল। তুমি আমাকে ভালোবাসো না? আকিদ হালকা হেসে বলল, ভীষণবাসী। আম্মুর তোমাকে ভীষণ পছন্দ করে, তাই রোশা আন্টির মতো যাতে তোমার জীবন না হয়ে যায়, তাই আমার জন্য তোমাকে আনতে চাইতো না। যদি বিয়ের পর তোমার প্রাপ্য সম্মান না দিই। তুমি অনেক ইমোশনাল, নীরা তোমার বিপরীত। আম্মুর ধারণা তুমি যদি নিজের পায়ে না দাঁড়াও তাহলে তোমারও আন্টির মতো অবস্থা হবে। কারণ রূপ যৌবন একসময় ফুরিয়ে যায়। আমি তোমার জন্য সব করব, জব টব সব করব, ব্যাস আমাকে ছেড়ে যেও না। কথাটা বলতে বলতে নিহিতা কেঁদে দিল। আকিদ যত্ন সহকারে নিহিতার চোখের পানি মুছে দিল। নিহিতা নাক টানতে টানতে বলে উঠল, কথাগুলো আজ বললে কেন? আগে তো বলতে পারতে। কথাগুলো আমি আগে জানতাম না। আম্মু খাওয়ার সময় বুঝিয়ে দিয়ে গেছে। বাদ দাও, শুনতে ভালো লাগছে না। আকিদেরও মনে হলো অনেক বলে ফেলেছে, এবার চুপ থাকা উচিত। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। চারদিক নীরব নিস্তব্ধ। নিহিতা নীরবতার মাঝে বেশ কড়া ঘ্রাণ পাচ্ছে। এটা আকিদের পারফিউমের ঘ্রাণ। নিহিতা আস্তে আস্তে আকিদের গা ঘেঁষে দাঁড়ালো। নীরবতা ভেঙে আকিদ বলে উঠল, যাবে কখন? এখনই চলে যাই। উল্টো দিকে হাঁটা ধরলো নিহিতা। আকিদ গিয়ে ওর হাত ধরলো। ধরলে কেন? চলে যাচ্ছিলাম তো। আকিদ কিছু না বলে নিহিতাকে কাছে টেনে নিয়ে আসে। তারপর কপালে চুমু দিল। এরপর ফিসফিস করে বলল, আম্মুর ধারণা ভুল, তুমি কষ্ট পেও না। আন্টি ভুল কিছু বলেনি আকিদ। আকিদ পরম আবেশে নিহিতাকে জড়িয়ে ধরলো। আকিদ জানতো নিহিতা এতটা অবুঝ নয় যে ওকে ভুল বুঝবে। মাথায় চুমু দিয়ে বলল আকিদ, পাগলি একটা। আকিদ, তুমি ড্রিঙ্কস করেছিলে? কষ্ট সহ্য করতে না পেরে আব্বুর কাছ থেকে এক পেক খেয়ে ফেলেছি। এক পেগে নেশা হয় না, আমাকে একটু খাওয়াবে? এখন না, পরে। আকিদ, একটু কোলে নিবে? তোমার তো নেশা করার আগেই নেশা চড়ে গেছে। হুম, কথা বলো না, একটু কোলে নাও। আকিদ নিহিতাকে কোলে তুলে নিল। নিহিতা আকিদের গলা জড়িয়ে ধরে আছে। নিহিতা আকিদের বুকে ছোট ছোট চুমু দিচ্ছে। আকিদ সারা ঘর কোলে নিয়ে হাঁটছে। নিহিতা আকিদের ঘাড়ে জোরে একটা কামড় দিল। আকিদ নিহিতাকে দাঁড় করিয়ে ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, রাক্ষসীর মতো কামড় দিলে কেন? বেশ করেছি। কত বড় সাহস, আমাকে ঘর থেকে বের হতে যেতে বলো? আকিদ বিড়বিড় করে কি যেন বলছে। নিহিতা তাতে কর্ণপাত করল না। আকিদ এখনো কামড়ের জায়গায় হাত দিয়ে রেখেছে। তা দেখে নিহিতা বলে উঠল, দেখি তো বাবু, দাগ পড়েছে কিনা। শুধু দাগ? তোমার দাঁত একটা ভেঙে রয়ে গেছে। আচ্ছা, আমার ভাঙা দাঁত
এক্ষুনি বের করছি। নিহিতা আকিদের পায়ের উপর ভর দিয়ে গালে আরেকটা কামড় দিল। আকিদ অবাক হয়ে বলল, এটা দিলে কেন? গতকাল থেকে তুমি আমাকে কন্টিনিউয়াসলি তুই তুকারি করে গেছো, আমি কিচ্ছু বলিনি। আকিদ দৌড়ে নিহিতাকে ধরতে গেল। নিহিতা বারান্দা দিয়ে নেমে যাচ্ছে। আকিদ পিছন করে গালে হাত রাখলো। নিহিতা ফিরে এসে পিছন থেকে বলল। আকিদ, আকিদ ঘুরে তাকালো। নিহিতা আকিদের কাছে এসে দাঁড়িয়ে বলল, কালকেই এই দাগগুলো মুছে যাবে। ইস, দাগগুলো যদি কোনোদিন না যেত। একটু তো লজ্জা রাখো, কি বলবে মুরব্বীদের। প্রেমিক পুরুষদের লজ্জা থাকতে নেই। লজ্জা নিয়ে যে পুরুষ প্রেম করেছে তাদের প্রেম কাহিনীও পানসেই কেটেছে। আমি প্রেমিক পুরুষ, বড়ই নির্লজ্জ। নিহিতা আকিদের কথা হেসে ঠোঁটের খানিকটা কাছে চুমু দিয়ে বলল, আল্লাহ হাফেজ। তোমার থেকে কখনো সরাসরি ঠোঁটে চুমু পেলাম না। সত্যি বড়ই নির্লজ্জ তুমি। নিহিতা লজ্জামাখা মুখ নিয়ে বারান্দার পাইপ বেয়ে নিচে নেমে গেল। কয়েক মিনিটের মধ্যে নীরা এসে ওকে নিয়ে গেল। আকিদ আকাশের দিকে তাকিয়ে হাসছে। বহুদিন পর আজ আকিদের শান্তির ঘুম হবে। নিহিতা গাড়ির ভেতরে এদিক সেদিক তাকাচ্ছে। দেখে মনে হচ্ছে ও অস্বস্তি বোধ করছে। নীরা বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বলল, তোর কি হিসু পেয়েছে? হিসু করবি? নিহিতা বিস্মিত হয়ে নীরার দিকে তাকালো। নীরা ওকে ওভাবে তাকাতে দেখে বলে উঠল, মঞ্জুকে গাড়ি থামাতে বলি, তুই সাইডে গিয়ে করে আয়। নিহিতা অবাক হয়ে বলল, আমি এই রাস্তায় হিসু করব? এত রাতে কেউ দেখতে আসবে না যে তুই কোথায় বসে হিসু করছিস। নিহিতা কয়েক সেকেন্ড নীরার দিকে তাকিয়ে বলে উঠল, আমার হিসু পাইনি, তোমার মঞ্জুকে কিছু করতে হবে না। তাহলে এমন হাঁসফাঁস করছিস কেন? আমি কনফিউজড আপু। নীরা আর কিচ্ছু বলল না। কনফিউশন মনে হচ্ছে এক বা একাধিক অপশন, কোনটা ঠিক কোনটা বেঠিক এই নিয়েই যত চিন্তা ভাবনা। তখন নীরা মনে মনে বলতে লাগলো, নিহিতা কনফিউশনে থাকুক, এতে যদি খানিকটা বিচার বুদ্ধি বাড়ে। তাছাড়া আগ বাড়িয়ে কারো কনফিউশন দূর করার কোনো মানে হয় না। নিহিতা নিচু স্বরে বলল, আমার মনে হচ্ছে তুমিই একমাত্র ব্যক্তি যে আমার সব কনফিউশন দূর করতে পারবে। তোর কেন এমন মনে হচ্ছে? ব্যাস মনে হচ্ছে। নীরা আর কিচ্ছু বলল না। নিহিতা আকিদের সাথে কি কি কথা হয়েছে সব বলল। আকিদের আম্মু জব নিয়ে যে কথা বলছিল তাও বলল। নীরা সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে উঠল, এত দ্বিধাদ্বন্দ্বে না ভুগে ব্রেকআপ করে ফেল। নিহিতা বিস্মিত হয়ে বলল, ব্রেকআপ করে ফেলবো? সেটাও তোর ইচ্ছে, দ্বিধাদ্বন্দ্বে ভুগে তো কোনো লাভ নেই। নিহিতা এবার কাঁদো কাঁদো ভাবে বলে উঠল, আমি পারবো না আপু, আমি ওকে ভীষণ ভালোবাসি। নীরা এবার সোজা হয়ে বসলো। তারপর বলে উঠল, আকিদ পজিটিভলি কথাগুলো বলেছে, কিন্তু তোর মন কথাগুলো মানতে চাইছে না, তাই বারবার নেগেটিভ ভাবনাগুলো মনের মাঝে উকি দিচ্ছে। আমরা মানুষরা নেগেটিভ কথা শুনলে সরাসরি বলিছি মানুষগুলা কেমনে পারে, কিন্তু আমাদেরকেও নেগেটিভ কথা শুনতে বাধ্য করেনি। আমরাই নিজেরা ইচ্ছা করে শুনি, দেখি। কেউ তা প্রকাশ করে, আবার কেউ করে না। তবে আমরা নেগেটিভ সব কিছুতেই আসক্ত। এই যে আকিদ কথাগুলো বলেছে, তার মাঝে জবের ব্যাপারটা তোর খারাপ লেগেছে, তাই না? মনে মনে হয়তো বলে ফেলেছিস একটা বউয়ের ভরণ পোষণ করতে পারবি না, বিয়ে করবি কেন? বউয়ের রোজগার খাওয়ার জন্য? সত্যি করে বল, এরকম মনে আসেনি? নিহিতা মাথা ঝাঁকালো। এর অর্থ হ্যাঁ বা না। সেদিকে ভ্রুকে প্লা করে নীরা আবারও বলতে লাগলো, আকিদ আর ওর আম্মু স্বাবলম্বী মেয়ে পছন্দ করে। মেয়ে মানে বছর বছর বাচ্চা পয়দা দেওয়ার মেশিন না, কাজের বুয়ার মতো সারাদিন বাসায় বাসায় খেটে মরা না। একজন বুয়াও কিন্তু রোজগার করে, তার সংসার চালায়। এতে কিন্তু বুয়াকে স্বাবলম্বী বলা চলে, কারণ সে রোজগার করছে, শ্রম দিবে, বিনিময়ে মূল্য পাবে। কিন্তু স্বাবলম্বী মানে শুধু টাকা না, এখানে স্বাধীনতা, মতামত পোষণ সব কিছু রয়েছে। এখন তুই বল, আকিদ আর ওর আম্মুর চাওয়াটা বিশেষ কিছু? ওরা কি নিজের স্বার্থে এসব বলেছে? নিহিতা কথার অর্থ বুঝতে পারল। নিহিতা শুষ্ক মুখে বলল, তাহলে আকিদের এই কথাটার কি বলবে? তুমি কি এমনটা করবে? কথাটা কি সেটা তো আগে বলবি। কথাটা হলো এমন, মানুষ সৌন্দর্যের পূজারী। আমি তোমার সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলাম,
তুমি ভালোবেসেছো বলেই আমি ভালোবেসেছি। তুমি উত্তর যখন দাওনি, আমি তখন বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছি। সত্যি কথা হচ্ছে, তুমি ধরা দিয়েছো বলেই আমি তোমায় ধরেছি। নিহিতার মাথা ঘুরছে। 3 বছর কি তবে ভুল মানুষটাকে ভালোবেসেছে? সত্যি কথাগুলো শুনতে ভালো লাগছে না, নীরা বলল। আকিদ কিছু ভুল বলেনি। মানুষ সৌন্দর্য পছন্দ করে, হোক সেটা মনের কিংবা দেহের সৌন্দর্য তো। আর আকিদের এসব কথার উদ্দেশ্য ছিল একটাই, তুই যাতে মন থেকে কিছু করতে চাস, যাতে স্বাবলম্বী হতে পারিস। নিহিতা এক মনে তাকিয়ে আছে নীরার দিকে। নীরা বলল, রিমি ভাবিকে তোর কেমন লাগে? ভালো, দেখতে কালো কিন্তু চেহারা অনেক মায়াবী। হাসিটা তো অধিক সুন্দর। কণ্ঠ যে এত মিষ্টি, কি বলবো। আর কথা বলার ধরন, বাবা, ইচ্ছে করে সারাদিন শুনি। এ শোনায় কোনো ক্লান্তি নেই। ভাবির প্রশংসা করলি? ভাবির সৌন্দর্যের প্রশংসা? দেখতে কালো কিন্তু কত শতগুণ আল্লাহ তাকে দিয়েছে। তুই নিজেও কিন্তু আকিদের সৌন্দর্য দেখে পছন্দ করেছিস। আকিদের মাঝে খুঁত থাকলে তুই কিন্তু প্রেম করতি না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। একটা ছেলে যেমন একটা মেয়ের প্রতি সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, তদ্রূপ একটা মেয়ের ক্ষেত্রেও তাই। কেউ চুলের প্রেমে পড়ে কারণ তার চুল সুন্দর, কেউ চোখের, আবার কেউ মনের, কারণ মনটাও ফ্রেশ, স্বচ্ছ কাচের নাই। তাই বলবো আকিদের কথাগুলো পজিটিভলি নে, তোরই ভালো হবে। তোর জন্য আকিদই পারফেক্ট। এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিল নিহিতা। নিহিতা নীরাকে জড়িয়ে ধরে সশব্দে গালে চুমু দিল। নীরা গাল ঘষতে ঘষতে বলল, লুচ্চা মায়ার মতো জড়িয়ে ধরে চুমু খাবি না তো, আমায় ছুলে বাজে লাগে। গাড়ি গেটের সামনে থামলো। নিহিতা নীরার সাথে ঘুমাবে। নিহিতা নীরার রুমে চলে গেল। রুমে গিয়ে প্রথমেই নিহিতা আকিদকে ফোন দিল। হ্যালো। বাসায় পৌঁছে গেছো? জান। দুজনেই চুপ। শেষে আকিদ বলে উঠল, ঘুমাও এখন তুমি নিহিতা। আকিদ, ফোনটা রেখো না, আমার একটা কথা আছে। বলো নিহিতা। আকিদ, বিয়ের পর যদি অফিস থেকে সন্ধ্যার পর বাসায় ফিরি, সমাজ যখন আমায় বাজে মেয়ে বলবে, তখন তুমি আমায় কিছু বলবে না তো? আকিদ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, নিহিতা কথাগুলো নিয়ে ভেবেছে। আকিদ হালকা হেসে বলল, আমার এই বাজে মেয়েটাকেই চাই, বাজে মেয়েটাকে যে আমি ভীষণ পছন্দ করি। আচ্ছা রাখি আকিদ জান। নিহিতাও কল কেটে হাসলো। নীরা ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। নিহিতা বলল, নীরা বালিশ ঠিক করতে করতে বলল, এ কি, তুমি বাসায় আসছো, ভাইয়াকে জানাবে না? প্রেম ভালোবাসা এসব গুরুত্বপূর্ণ না, আমার দ্বারা এসব হবে না। এতে নিলয় থাকলে থাক, না থাকলে থাক। নিহিতা কিচ্ছু বলল না। নীরা অন্যরকম। নিহিতা গোসল করে এসে নীরার পাশে শুয়ে পড়ল। নিহিতা বলল, আপু, তোমাকে জড়িয়ে ধরি? চুল মুছে তারপর জড়িয়ে ধরবি। নিহিতা হেসে চুল না মুছে নীরাকে জড়িয়ে ধরল। নীরা চোখ বন্ধ করে হাসলো, মিষ্টি হাসি। নিহিতা যে ওর ভীষণ পছন্দ নিহিতাকে। নীরা নিজের আবেগ অনুভূতি লুকিয়ে রাখে, প্রকাশ করে লোক জানানোর কোনো মানেই হয় না। সকাল প্রায় 8:30। নীরা এখনো বেঘরে ঘুমাচ্ছে। নিহিতা বারান্দায় নীরার গাছগুলোতে পানি দিল। দোলনায় বসে হুমায়ুন আহমেদের আশাবরী উপন্যাসটা পড়ল। এক বসায় শেষ করে ফেলেছে। নিচে যেতে ইচ্ছে করছে না। নিহিতা ভাবছে, নীরা আপু কিভাবে প্রেম করলো নিলয় ভাইয়ার সাথে? ভাইয়ার নিশ্চয়ই অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। নীরা আপুকে মানানো মুখের কথা না, তবে আপুও ভাইয়াকে ভালোবাসে। ভালো না বাসলে কি আর পালিয়ে যাওয়ার কথা বলতো? আপুকে জাগিয়ে যদি আপুর প্রেম কাহিনী শোনা যায়, তবে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। নিহিতা নীরাকে ডাকলো। নীরার কোনো হেলদোল নেই, বেঘরে ঘুমাচ্ছে। বেশ কয়েকবার ডাকার পর নীরা চোখ মেলল। নিহিতা কাঁচুমুচু স্বরে বলে উঠল, তোমার লাভ স্টোরি শুনতে ইচ্ছে করছে নীরা আপু। অন্য সময় হলে নীরা দু চার কথা শোনাতো, কিন্তু এখন শোনালো না। কারণ নীরার কাছে সবসময় নিহিতার অসহায় কাঁদো কাঁদো মুখ দেখতে ভালো লাগে। এই যে এখন নিহিতার কাঁচুমাচু মুখটা দেখতেও ভালো লাগছে। নীরা শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে নিহিতার দিকে। নীরা বলে উঠল, নিহিতা কিচ্ছু বলল না। ওরই ভুল, নীরার কাছে না এসে নীলার কাছে যাওয়া উচিত ছিল। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় নীরা ডাক দিল। নিহিতা ভাবলো নীরা বলবে তোর যাওয়ার দরকার নেই, আমি বলছি, কিন্তু না, তা বলে না। দরজাটা চাপিয়ে যা।
নিহিতা দরজা চাপিয়ে লাথি দিল। দরজাটা খুলে গেল। লাথির শব্দেও নীরা একবার উকি দিয়ে দেখল না, উল্টো পাশ ফিরে শুয়ে আছে। ড্রয়িং রুমে এসে নিহিতা নিয়াজউদ্দিন খান অর্থাৎ বড় আব্বুকে ছাড়া কাউকে দেখতে পেল না। বড় আব্বু নিউজ পেপার পড়ছেন। নিহিতা তার কাছে গিয়ে বলল, বড় আব্বু, আমি নিলয় ভাইয়ার সাথে দেখা করতে যাচ্ছি। নাস্তা করে যাও। নিহিতারও অনেক খিদে পেয়েছিল, তাই ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নাস্তা করতে চলে গেল। নাস্তা শেষে বড় আব্বু বললেন, নিলয়ের জন্য নিয়ে যাও। নিহিতা মাথা নাড়িয়ে খাবারের বক্স নিয়ে বেরিয়ে গেল। বড় আব্বু বড় আম্মু কিছু নিয়ে চিন্তিত, সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছিল নিহিতা, কিন্তু কি কি নিয়ে সেটাই বুঝতে পারল না। হয়তো আসন্নবর্তী দিনগুলো নিয়ে। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরে নিলয় দরজা খুলে দিল। বেলা প্রায় 11:15। নিহিতাকে দেখে নিলয় স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। নীরার সাথে সাথে নিলয় বুঝি অবাক হওয়া ভুলে গেছে। নিহিতা মুখ গোমরা করে বলল, আমাকে দেখে অবাক হওনি? অবাক হওয়ার কথা ছিল বুঝি? নিহিতা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। নিলয় হালকা হেসে বলল, এই নে, অবাক হচ্ছে। নিলয় দু হাত দু গালে রেখে অবাক হওয়ার ভান করে বলল, আল্লাহ, এ আমি কাকে দেখছি? গরিবের ঘরে হাতির পা। নিলয়ের পায়ে নিহিতা পাড়া দিল। বিরক্ত নিয়ে বলল, ঢং করো না তো। নিলয় এবার হা হা করে হেসে দিল। তারপর যথাসম্ভব হাসি থামিয়ে বলল, বড় আম্মু ফোন করে জানিয়ে দিয়েছেন তুই আসবি। আপুকে কিভাবে রাজি করিয়েছো? খাবার খেতে খেতে নিলয় বলল, কোন বিষয়? এই তোমাদের প্রেম কাহিনীর কথা বলছি। এতে রাজি করানোর কি আছে? আজও দুর্বল বোঝে না। আপু যে রকম টাইপের মেয়ে, প্রপোজ একসেপ্ট করতে কতদিন সময় নিল? আর কিভাবে তুমি প্রপোজ করলে? খাওয়া থামিয়ে দিয়ে নিলয় কয়েক সেকেন্ড নিহিতার দিকে তাকিয়ে আবারও খেতে খেতে বলল, বালাই শার্ট, আমি কেন ওকে প্রপোজ করতে যাব? ও নিজেই তো আমাকে প্রপোজ করেছে। নিহিতা হাসতে হাসতে বলল, এই নিলয় ভাইয়া, ভাবটা কিন্তু এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। নিলয় খাওয়া শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ভাব দিতে যাব কেন? আজব, ওই তো আমাকে প্রপোজ করেছে। নিহিতার মাথায় বাস ভেঙে নয়, পুরো আকাশটাই ভেঙে পড়ল। নিহিতা বাস খাই গলায় বাংলা ছায়াছবি ডায়লগের মতো বলল, কি? নীরার দ্বারা আদৌ এটা সম্ভব? নিলয় মুসকি মুসকি হাসছে। নিহিতার চোখ যেন খুলে পড়ে গেছে। এই তো মনে হচ্ছে চোখগুলো ফ্লোরে গড়াগড়ি দিচ্ছে। নিহিতার এক্সপ্রেশন দেখে নিলয় ওকে এক গ্লাস পানি দিল। নিহিতা ঢকঢক করে পানিটুকু খেয়ে ফেলল। অনেক বড় ধাক্কা খাইছি ভাই, সামলাতে একটু সময় লাগবো। তুমি বলতে থাকো। নিলয় চেয়ার টেনে বসে বলল, ভাব আমার অবস্থা তখন কেমন ছিল। নীলাভিয়াপুর হলুদে সারা রাত এনজয় মস্তি করে ভোরের দিকে মাত্র শুয়েছিলাম। 5 বছর হয়ে গেল, তবুও দৃশ্যটা এখনো চোখের সামনে ভাসছে। এখনো সেই একই উন্মাদনা কাজ করে, বুকের মাঝে গঙ্গা স্রোতে বয়ে যায়, যার ঝলকানিতে সারা মন দেহ ঠান্ডা শীতল হয়ে যায়। নিহিতা অবাক হয়ে বলল, 5 বছর? ও মাই গড, এতদিন হয়ে গেল! আমি ঘুণাক্ষণেও টের পাইনি। ও আমার আল্লাহ! নিলয় সামান্য বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ, তুমি বলতে থাকো। তুই চুপ থাকলে তো বলবো। নিহিতা বাচ্চা মেয়ের মতো মুখে আঙ্গুল দিয়ে চুপ করে রইল। নিলয় বলতে শুরু করলো, ভোরবেলা পায়ের শব্দে ঘুম ভেঙে গেল। আমি চোখ দোলতে দোলতে উঠে দেখলাম নীলা আমার ঘরে। আমি ওকে দেখে অবাক, কারণ ও সবার সাথে মিশলেও কারোর রুমে যায় না। আমি ঝটপট করে উঠে, তুই হঠাৎ আমার রুমে? কিছু লাগবে? ও কোনো কথা না বলে আমাকে 1 কাপ কফি দিল। তখন আমি বুঝতে পারলাম নীলা আমার কাছে অকারণে আসেনি, কারণে এসেছে। তো নিহতা নিলয়কে থামিয়ে দিয়ে বলল, নীরা আপু তোমাকে ঘটা করে প্রপোজ করেনি, তাই না? নিলয় হালকা হেসে বলল, বলেছে যে এটাই অনেক। আমি একটু এক্সপেক্ট ওর কাছ থেকে করি না। হুট করেই আগমন করে একবারে আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। তো সরাসরি ভালোবাসি বলেছিল? তুই আরেকটা প্রশ্ন করলে আমি আর কিচ্ছু বলবো না। এ ভাইয়া, না না, আমি কিছু বলবো না, তুমি বলো। নিলয় চোখ বন্ধ করলো। নিলয়ের কাছে মনে হচ্ছে এই তো সেদিনের কথা চোখের সামনে স্পষ্ট ভাসছে, কিন্তু দেখতে দেখতে 5টা বছর চলে গেছে। নিলয় বলল,
আমি কফিতে চুমুক দেওয়ার সাথে সাথেই নীরা কোনো ভনিতা ছাড়াই সোজাসাপটা বলল, নীলয়, তোমাকে আমি পছন্দ করি। একে তো আমি ওর মুখে ভাই ডাক ছাড়া অন্য কিছু শুনিনি, তার ওপরে এমন কথা। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। আমার দুটো কান ঝাঝা করে উঠল, হার্টবিট বন্ধ হয়ে গেল। অন্য কেউ হলে আমি সাধারণভাবে নিতাম, কিন্তু নীরা অসম্ভব ছিল। এমনিতে ও ছোটবেলা থেকে অন্যরকম। 7-5 ভাবতে ভাবতে কফিটা শেষ করলাম। ও কাপ নিয়ে চলে গেল। নীলাভি আপুর বিয়ের দিন ওর সাথে বারংবার দেখা হলো। ও সম্পূর্ণ স্বাভাবিক। আমি তো অবাক। মনে হচ্ছিল সকালে ঘটনাটা আমার একটা স্বপ্ন ছিল। নীরার স্বভাবসুলভ আচরণ আমায় ভাবিয়ে তুলছিল। মনে কর যে পাগল হয়ে গেছিলাম আমি। 2 দিন হয়ে গেল, নীরার মতিগতি সব আগের মতোই। আমার কাছে নীরার পছন্দ বলা কথা ছিল নিশ্চয় স্বপ্নের মতো, কিন্তু স্বপ্নটা তখন আমাকে তাড়া করতে লাগলো। অবচেতন মনে নানা ধরনের কথা আসতে লাগলো। নীরার দায়িত্ব ছিল যে ও যে আমাকে পছন্দ করে এটা জানানোর। অপোজিটে আমি কিভাবে গ্রহণ করলাম এতে ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। নিলয় থামলো, ঠোঁটের কোণায় হাসি। নিহিতা তখনই প্রশ্ন করলো, এত কিছু হয়ে গেল, আমি কোথায় ছিলাম? তুই বাচ্চা মেয়ে, তখন 9-এ কিংবা 10-এ পড়িস, তোর খবর ততটা মনে নেই। ছিলি বোধহয় নীলাভির সাথে। প্রথম প্রথম প্রেমে পড়লে এই রকমই হয়, সবাই দিন দুনিয়ায় ভুলেই যায়। হ্যাঁ, তোর মতো। নিহিতা নিলয়ের কথা ধারের পাশ দিয়ে গেল না। তারপর বলো। জামাই বাজারের দিন বাসায় আত্মীয়দের অভাব নেই, তাই নীরার সাথে কথা বলার সুযোগ পেলাম না। রাতে প্রায় 12টার দিকে আমি ওর ঘরে গেলাম। ও তখন বারান্দায় দোলনায় বসে গান গাইছে। চুল কোমর ছাড়িয়ে গেছে, বসেছিল বোধহয়। চুলের পানি ফ্লোরে পড়ছিল। কপালে লেপ্টে যাওয়া ছোট ছোট চুল, গাঢ় সবুজ রঙের জামা। মৃদু আলোতে সবুজ রংটা কালো কালো লাগছিল। চোখের ঘন পাপড়ি বারবার পলক পড়ছিল। আমায় নিয়ে গেছিল অন্য ভুবনে। সেই মুহূর্তে আমি প্রথম নীরার প্রেমে পড়ি। তার আগে নীরার কথাটা নিয়ে আমি ভেবেছিলাম নীরার দ্বারা আদৌ সম্ভব। জাজ করছিলাম এটাই সত্যি নাকি মিথ্যা, কিন্তু কোনো ফিলিংস ছিল না। নীরার আমাকে দেখেও গান বন্ধ করলো না, আমার দিক থেকে চোখ সরিয়ে গানের বাকিটা গাইলো। নিহিতার যেন তর্স হয়েছে না। নিহিতা বলল, তারপর কি প্রেম? নিলয় হাসলো, মাথা নেড়ে বলল। হুম। নিহিতা হতাশ হয়ে বলল, তারপর কি প্রেম? আমি তখন ওর 3 দিন আগে জবাবে বললাম, আমিও তোকে পছন্দ করি। সবকিছু নর্মাল, আগের মতো। তার 1 সপ্তাহ পর আমরা অস্ট্রেলিয়ায় চলে আসি। আমাদের মাঝে দূরত্ব বাড়ে। আর নীলা যে টাইপের, ওর কাছ থেকে পর্যাপ্ত সময় পেতাম না। আমি ফোন দিলে কথা হতো, ও কখনো ফোন দিত না। রাগে দুঃখে 3 মাস পর্যন্ত ওর সাথে যোগাযোগ করলাম না। নীরাও যোগাযোগ করার চেষ্টাও করলো না। ব্যর্থতা স্বীকার করে আমি ফিরে যাই। তোমারই ভুল। আপুর কাছে কেন এগুলা একসেপ্ট করতে যাও? এ ভুলটা আমি 9 মাস পর বুঝতে পারি, তাও একটা ফ্রেন্ডের মাধ্যমে। মানে কি? আপু তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতো? ওই ফ্রেন্ড ছিল বাংলাদেশি। ওর গার্লফ্রেন্ড ওকে অনেক প্যারা দিত, এত প্যারা দিত যে আমারই বিরক্ত লাগতো। এমনও হয়েছিল ও সহ্য করতে না পেরে ও নিজের ফোনটা ভেঙে শেষে ব্রেকআপ করে ফেলে। সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম কেন নীরা আমাকে ফোন দেয় না। সব বোঝার পরে একটু অভিমান হয়েছিল, কিছুদিনের মধ্যে সেটাও চলে গেছিল। দীর্ঘ 1 বছর পর আমাদের প্রেম হয়। কিভাবে হয় বলবো না, তবে খুব স্পেশাল। আমি এই অন্যরকম নীরাটাকেই চাই। লং ডিস্টেন্স লাভ, সেভাবে তো দুজনে টাইম স্পেন্ড করতেও পারোনি। বছরে 2-1 বার এসে দেখা করতাম, তাও নীরাকে অনেক জোর করে। উফ, জীবনে কি করলাম! অনেক কিছুই করেছিস, বাকি জীবনে অনেক কিছু করবি। কখনো আপুর সাথে হাত ধরে হাঁটা, রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেয়েছো? নীরার হাতটা ধরতে আমার 1 বছর লেগেছিল। সর্বোপরি ওর এসব ছোঁয়াছুঁই পছন্দ না। হ্যাঁ রে ভাই, মনে হয় ছোঁয়াচে রোগ আছে। ভুল, ছোঁয়া হচ্ছে ভুলের সংকেত। নীরার মতে হাত ছোঁয়া থেকে ঠ্যাং ছোঁয়া সবটাই ভুল। প্রেম করলেই যে ছুতে হবে এমন বাধ্যকতা নেই।
নিহিতার গত রাতের আকিদের কথা মনে পড়ে গেল। তাহলে কি নিলয় ভাইয়া প্রেমিক পুরুষ নয়? তার মানে তোমাদের ভালোবাসা পানসে কেটেছে? নিলয় হাসলো, মিষ্টি করে হাসলো, তারপর বলে উঠল, আমি ছুতে পারবো না, মানে এই না যে নীরা আমাকে ছুতে পারবে না। নিহিতা বিস্মিত হয়ে বলল। মানে? দাঁড়া, তোকে দেখাই। নিলয় ও শার্টের হাতে কনুই থেকে খানিকটা উপরে তুলে নিহিতার সামনে ধরল। নিহিতা অবাক হয়ে তাকিয়ে আছে। কামড়ের কালচে দাগ। নিলয় শার্টের হাতা ঠিক করে বলে উঠল, ইচ্ছে করে এমনটা করেছি, নীরাকে বাধ্য করেছি করতে। তুমি মানুষ? এরকমটা কেউ করে যদি ইনফেকশন হয়ে যায়? হবে না, এর জন্য ডাক্তারের টাচে আসি। আপু তো এইরকম করার মতো না, এরকম করলো কেন? একদিন মীরাকে বিরক্ত করছিলাম, ভীষণ বিরক্ত। তারপরে বাধ্য হয়ে কামড় দিল। ওর ছোঁয়াটাতেই সুই দিয়ে এরকম করে ফেলি। কি সাংঘাতিক! ওকে বলে দিয়েছি, ও যদি প্রতি বছর এখানে কামড় না দেয় তবে আবার করব, বারবার করব। নিলয় কনুইতে নিজের ঠোঁট ছোঁয়ালো। এটার জন্য নিলয়ের কাছে নীরা স্পেশাল চুমু পেয়েছি। বলা যায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। নিলয় ভুবন ফলানো হাসি দিল। নিহিতা অবাক হয়ে গেল নিলয়ের কথা শুনে। আকিদ পাগলামি করে, নিলয় ভাই তো আস্ত একটা পাগল। পাগলামি না করলে আর কি বা করবে? না হলে হাতের এরকম বাজে অবস্থা কেউ করে? আসছে আসছে এক একটা প্রেমিক পুরুষ। নিহিতা হাসলো। ভালো লাগে সার্থকতার গল্প শুনতে। তৎক্ষণাৎ ওর মনে পড়ে যে কিভাবে নীরা জানলো আকিদ আর ওর প্রেমের বিষয়ে। নিহিতা নিলয়কে জিজ্ঞেস করলো, নীরা আপু আকিদ আর আমার বিষয়ে কিভাবে জানলো? নীরা বাসায় ঢুকতে ঢুকতে বলল, যেভাবে চিপকায় থাকিস এতে আর আলাদা করে জানতে হয় না। আমরা মোটেও চিপকায় থাকি না। ও তাই নাকি? হ্যাঁ তাই। আরাফ আঙ্কেল আর আব্বু পুরো বিষয়টা দেখেছে, আমি শুধু একা না। নীরার কথায় নিহিতে দাঁড়িয়ে গেল, আমদা আমদা করে বলল, বড় আব্বু আরাফ আঙ্কেল দেখছে? দেখেছে। সর্বনাশ! সর্বনাশের কিছুই না, তারাও এই বয়স পার করে এসেছে, তারাও এসব করেছে, সুতরাং তাদের বোঝা উচিত। তুই খামোকা হাইপার হচ্ছিস। নিহিতা কাঁদো কাঁদো হয়ে বলে উঠল। মান ইজ্জত আর কিছু রইল না। নিলয় আর নীরা এসব আর কর্ণপাতে করল না। নিহিতার অবস্থা দেখে নিলয়ের ভীষণ হাসি পাচ্ছে। নিহিতা নীরাকে উদ্দেশ্য করে বলল, সত্যিই চিপকায় ছিলাম? তুই কেমন কোনো অবস্থায় থাকস তুই জানোস না? আপু বিশ্বাস করো, আমার তো কিচ্ছু মনে নেই। আমি কখনোই আকিদের কাছে চিপকায় ছিলাম না। এবার নিলয় হেসে দিল। নিহিতা অসহায় দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো। নিলয় এবার নিহিতার হাত ধরে বলে উঠল, বইন, তুই ফটোশুট করছিলি, আর কিছুই না, এবার মুড ঠিক কর। নীরার উদ্দেশ্য ছিল নিহিতাকে আরেকটু কাঁদানো। নিলয়ের জন্য পারল না। নীরার ফোনে মেসেজ আসলো। নীরা নিলয়কে উদ্দেশ্য করে বলল, হবু শাশুড়ি মেসেজ দিচ্ছে, শপিংয়ে যাব শাশুড়ির সাথে, আসি। নিলয় মাথা নাড়িয়ে সায় দিল। নীরা চলে গেল। নিহিতা অবাক হয়ে বলল, মনির সাথে নীরা আপু শপিং করতে গেল। আকিদের মার সাথে গেছে, চল আমরাও যাই। আমরা কেন যাব? ওদের সাথে যাব কে বললো? আমরা নিজেরা ঘুরবো ফিরবো, তারপরে লাঞ্চ করব। নিহিতা অবাক হয়ে যায়। লং ডিস্টেন্স লাভ। নিলয় কতটা বোঝে নীরাকে। এই যে হবু শাশুড়ি বলল, একটু হলেও কি রাগ করা প্রয়োজন ছিল না? তা না করে উল্লাসিত হয়ে বলো লাঞ্চ করবে। লং ডিস্টেন্স ভালোবাসা সত্যিই অনেক সুখের হয়। দূরত্বের সম্পর্কগুলো হুটহাট চাইলেই কিছু হয় না। অনেক অপেক্ষা করা লাগে। অনেকক্ষণ পর দেখা হয় সেই প্রিয় মুখটা। সেই দিনটা দুজনের জন্য বছরের অন্যান্য দিনগুলোর মধ্যে স্পেশাল হয়, আলাদা রকম হয়। একটা সময় আবার দুজন দু প্রান্তে। আবার কবে দেখা হবে তার প্রহর গুনতে হয়। দূরত্বের কারণে সম্পর্ক কখনো নষ্ট হয় না। পূর্ণতা পাক পবিত্র ভালোবাসাগুলো। বেঁচে থাকুক দুটি দেহ, একটি মন, আজীবন।